আজকের এই বিজ্ঞানমনস্ক পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা কেউ দিতে পারে না। আমরা অকারণ তর্ক করতে পারি, ব্যাখ্যা আমরা দিতে পারি না, কিন্তু সেই ঘটনার জন্য একটা গোটা পরিবার কিভাবে শেষ হয়ে যেতে পারে আজকের ঘটনা তার প্রমাণ। নমস্কার বন্ধুরা, আমি সহেলি। অলৌকিক জোনের আসরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অলৌকিক জোনের আসরে এমন একটা ঘটনা এসেছে যা সাম্প্রতিককালের খুব মাতামাতি হচ্ছে এমন একটি পুতুলকে নিয়ে। সম্পূর্ণ সত্যি ঘটনা। আমরা বর্তমানে প্রচুর ইন্টারনেটে এমন ভিডিও বা রিলস দেখি যেগুলো দেখে আমরা ভাবি এগুলো তো রিলস, এগুলো তো বানাচ্ছে ওরা এমনি ভিউজের জন্য। কিন্তু এত বেশি মিথ্যে জিনিস দেখি, সত্যি জিনিস যখন আমাদের চোখে পড়ে তখন আমরা স্বাভাবিকভাবেই বিশ্বাস করতে পারি না। ঘটনা পাঠিয়েছেন আজকে আমার এক খুব পরিচিতা, তারই খুব কাছের দুজন মানুষ যারা সম্পূর্ণ শেষ হয়ে গেছেন এই বছরেরই জুন মাসে। ঘটনার সূত্রপাত মে মাসে। গৌহাটির একজন গার্মেন্টস কোম্পানির কর্ণধার বলা যেতে পারে সর্বজিৎ গুহ, তিনি গৌহাটিতে থাকেন। তার কোম্পানি গার্মেন্টস এবং ফ্যাশন অ্যাক্সেসরিজের বিজনেস, তার একটা বিশাল বড় কোম্পানি এবং বিদেশের সঙ্গে টাই আপ আছে। তার স্ত্রী অনিতা দেবী, তিনিও ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করেছেন। তারপর সংসারের জন্য আর উনি এগোতে চাননি এবং ওনার দুটো সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে, স্বামী, সবাইকে নিয়ে খুব সুখী। এমন একটি সুখী পরিবার। আর এই পুরো ঘটনাটা যিনি বলছেন, যার কাছ থেকে আমার পরিচিতা শুনেছেন, তিনি এদের বাড়ির ড্রাইভার বিজয় সরকেল। বিজয়বাবু ড্রাইভার হিসাবে ওদের বাড়িতে জয়েন করেছিলেন, একদম সত্যি কথা। কিন্তু ওদের এত সুন্দর স্বামী স্ত্রীর ব্যবহার, সাহেব কবে দাদা হয়ে গেল আর ম্যাডাম কবে বৌদি হয়ে গেল উনি বুঝতে পারেননি। উনি ওনার শারীরিক অসুস্থতার জন্য ওদের শেষ সময় ওদের সঙ্গে থাকতে পারেননি, কিন্তু থাকেননি বলে হয়তো আজও উনি পৃথিবীতে বেঁচে আছেন। সর্বজিৎ বাবু এবং অনিতা দেবীর বড় ছেলে বাবিল, ভালো নাম অনিন্দ, ওখানকারই গৌহাটিরই খুব বড় একটি মিশনারি স্কুলে পড়তো এবং ওর বোনও ক্লাস 5-এ পড়তো, বাবিল ক্লাস 7-এ পড়তো। লেখাপড়ায় বাচ্চা দুটো খুবই ভালো, স্কুল থেকে খুব একটা কোনো কমপ্লেন আসতো না। তবে বাড়িতে বাচ্চাগুলোকে নিয়ে খুব সমস্যা ছিল। সমস্যা মানে যেটা আমাদের প্রতিটা পরিবারে থাকে, খাওয়া দাওয়ার নিয়ে প্রচণ্ড ঝামেলা। আর বাচ্চা দুটোর খুবই মোবাইল আর বিশেষ করে কম্পিউটারে গেমস খেলার প্রচণ্ড নেশা ছিল। খাওয়াতে এবং গেমস থেকে মোবাইল থেকে কী করে দূরে রাখা যায় তাই নিয়ে ভাবতে ভাবতে মা, বাবা এবং বাড়িতে যারা পরিচারিকা ছিলেন তাদের মাথা খারাপ হয়ে যেত। এই খাবো না, ওই খাবো না, তাদের লেগে থাকতো। একদিন আমরা জানি কোনো স্কুলে মোবাইল অ্যালাউ না, বিশেষ করে মিশনারি স্কুল হলে তো কোনো কথাই নেই, কখনোই অ্যালাউ করে না। কিন্তু ক্লাস 7 আজকের যুগে বাচ্চারা খুব অ্যাডভান্স, তারা জানে মোবাইল যদি সাইলেন্ট করে ব্যাগে রেখে দিই, লুকিয়ে রাখি, তাহলে টিচার জানতে পারবে না। ন্যাচারালি বাচ্চাদের সমস্ত চেক করা হয়। তারপরও ব্যাগের মধ্যে লুকিয়ে অনিন্দর বন্ধু মানে বাবিলের বন্ধু একদিন মোবাইল নিয়ে আসে। অফ পিরিয়ডে দেখায় ওকে মোবাইলে, জানিস একটা মার্কেটে নতুন পুতুল এসছে, পুতুলটার নাম লাবুবু ডল, খুব নাম করেছে, লোকে ভিডিও বানাচ্ছে। এই পুতুলটা আর এক্সট্রা অ্যাক্টিভিটি আছে, এমন কিছু করতে পারে যেটা অন্য পুতুল পারে না। প্রথমে বাবিল বলে ইমা কি বিচ্ছিরি দেখতে, বলে না না বিচ্ছিরি দেখতে বলিস না, এই প্রচুর অ্যাক্টিভিটি আছে। ন্যাচারালি বাচ্চা জিজ্ঞেস করছে যে আচ্ছা তাহলে কোথায় পাওয়া যায়, তাহলে বল। বলছে ওটা কিন্তু অনলাইনে অর্ডার দিতে হয়, তুই এখানকার দোকানে পাবি না। আমার বাবা মানে সেই ছেলেটি বলছে আমার বাবাকে বলবো আমার জন্মদিনে কিনে দিতে, জন্মদিন আসছে তো, বাবা বলেওছে কিনে দেবে। বাবিল ভাবে আমারও তো কদিন বাদেই জন্মদিন, বাবাকে বলে তো কেনা করাই যায়। ঠিক আছে, এবার বাবা প্রচণ্ড ব্যস্ত একজন মানুষ, ছেলে মেয়েকে সময় দিতে পারেন না বললেই চলে। বলতে গেলে সপ্তাহে একদিন
রবিবারই তার ছেলে মেয়েদের সঙ্গে একটু সময় কাটে, বাকি সপ্তাহের বাকি 6 দিন ওনার সময় থাকে না। এবার ওরা জানতে পেরেছে বৃহস্পতি শুক্রবার নাগাদ স্কুলে, ধরে নিয়ে নেওয়া যাক। অপেক্ষা করছে কবে সানডে আসবে, ফার্স্টে টেবিলে বসে বাবাকে বলবে যে বাবা এরকম এরকম বন্ধুর কাছে শুনলাম এরকম পুতুল আমাকে কিনে দেবে, আমি আর বোন খেলবো। যেমন ভাবা তেমন কাজ। রবিবার এলো, রবিবার দিন বাবা দেখছে ছেলে মেয়ে বেশ কোলের কাছে ঘেঁষে বসেছে। তা তাদের বসে থাকা দেখে বললেন বাবা তোমাদের তো বসে থাকাটা খুব স্বাভাবিক লাগছে না, তোমরা খাওয়া নিয়ে ঝামেলা করছো না, আবার এসে বসে আছো, আমার দেখে তো মনে হচ্ছে কিছু মনে হয় লাগবে। বাবা তো বুঝতে পারেন, বলে বলো কি তোমাদের আর্জি, শোনা যাক। তখন ছেলে বলে বাবা একটা পুতুল বেরিয়েছে, লাবুবু ডল, ওটা আমাদের লাগবে, কিনে দাও, আমার এক বন্ধু ওর কাছ থেকে জানতে পেরেছি। বাবা শুনে হাসতে শুরু করেন যে এই তুই না ছেলে, বড় হয়ে গেছিস, তুই ডল নিয়ে কি খেলবি? বোন বললে না তবু একটু কথা ছিল, তুই ডল নিয়ে খেলবি? ই রাম, ছি ছি ছি, তুই সাইক্লিং করিস, টেবিল টেনিস খেলছিস, ফুটবল আছে, এত কিছু থাকতে ডল নিয়ে খেলবি তুই? বলে না না বাবা, ও তুমি সাধারণ ডল ভেবো না, ওর মধ্যে এক্সট্রা অ্যাক্টিভিটি আছে, ও এমন কিছু করে যেগুলো অন্য ডলেরা কিন্তু পারে না, ওটা একটা খুব এখন হাইপ হয়েছে আর কি, সবাই কিন্তু চাইছে। তো বাবা বললো বাবা সে কোথায় পাওয়া যায়? বলে অনলাইনে পাওয়া যায় বাবা। বলছে অনলাইনে কি আসতে কি আসবে, তা ওটা ডলটা পেলে তোমরা খাওয়া দাওয়া ঝামেলা, বলে আমরা কিছু করবো না, চাইবো না। বলে আচ্ছা ঠিক আছে দেখছি। তো প্রথমে ওনারা গৌহাটিতে খোঁজখবর করলেন যে অনলাইনে, প্রথমে অর্ডার না দিয়ে লোকাল মার্কেটে খোঁজখবর করলেন, পাওয়া গেল না। তারপর উনি বললেন দাঁড়াও চিন্তা করো না, আমি তো সামনের সপ্তাহে দিল্লি যাচ্ছি, কনফারেন্স আছে, তারপর আমি দিল্লির মার্কেট, অত বড় মার্কেট, ওখানে দেখব, যদি কোনো কিছু মার্কেটে আসে দিল্লিতে পাওয়া যাবে না সেটা তো হতে পারে না, নিশ্চয়ই পাওয়া যাবে, আর না পাওয়া গেলে তো আছেই, অনলাইনে অর্ডার করা হবে। তো দিল্লিতে যান, কাজকর্ম সেরে ওনার একটা গুজরাটি ব্যবসায়ী বন্ধুকে ছেলে যে লিঙ্কটা দিয়েছিল সেটা ক্লিক করে দেখা যাচ্ছে এটা কি একটা পুতুল বেরিয়েছে দেখো তো। তিনি বলে হ্যাঁ এটা মার্কেটে খুব হাইপ পেয়েছে, যেমন বারবি ডল এসেছিলো না ওরকমই, আর দামও বেশ ভালো করেছে, এর এক্সট্রা অ্যাক্টিভিটি আছে, এমন কিছু পারে। দেখছি ছেলে যেমন কথা বলছিলেন এই ভদ্রলোক তারই ভাষায় ঠিক একই কথা বলছে। তো ন্যাচারালি ওনার মধ্যে একটু কিউরিয়াসিটি হলো, তো দেখি কী ব্যাপার, কী পুতুল, তা কোথায় পাওয়া যাবে। তো সেখান থেকে উনি জানতে পারলেন দিল্লির একটি জায়গায় উনি গেলেন পুতুলটা কিনতে। তো কিনতে গিয়ে পুতুলটাকে দেখে দেখলেন যে সত্যিই একটু কদাকার লাগছে, গোলাপি রঙের জামা পরা পুতুল, কেমন একটা কদাকার দেখতে, আর তার দাম শুনে উনি চমকে গেলেন যে এই কদাকার পুতুল তার আবার এত দাম। সত্যি যখন যেটা বেরোয় আর কি মার্কেটে। তো তারপরে উনি জিজ্ঞেস করলেন যিনি বিক্রি করছেন ভদ্রলোককে যে এত দাম কেন। তিনি বললেন যে নয়া হে মার্কেট মে, এরমভাবে কিছু বোঝানোর চেষ্টা করলো যে এখন এটা মার্কেটে নতুন এসছে, প্রচণ্ড হাইপ চলছে, এখন তো দাম হবেই বা কিছু। উনি বললেন ঠিক আছে, প্রচুর দাম। ওনার স্বাভাবিক, উনি খুবই বিত্তবান মানুষ, ওনার কাছে কোনো ব্যাপার না, তবু উনি একটাই কিনলেন, কারণ উনি জানেন যে ছেলে তো আর আফটারঅল ও তো পুতুল নিয়ে খেলবে না, ওই লাস্টে বোনই খেলবে, একটাই থাক। ডলটা উনি প্যাক করে নিলেন। প্যাক করে নিয়ে উনি একটা ওলা ভাড়া করেছিলেন, ওলাটা করে আসছেন সূত্রপাত এখান থেকে। তার আগে বলে দিই, বাড়িতে যেদিন বাচ্চারা বলেছিল এই পুতুলটার কথা, লিঙ্কে ক্লিক করে যখন বাবা দেখলো, এবার অনিতা দেবী এসে দেখছেন যে কি দেখাচ্ছে ছেলে মেয়ে দেখি, মোবাইলে পুতুল দেখে উনি নাক ছিটকেছিলেন, কি বা কি বিশ্রী পুতুল রে, এটা তোরা নিবি, এর জন্য তোরা বায়না করছিস, ই রাম, মানে এরকম একটা ওনার এক্সপ্রেশন ছিল। তারপর বিজয়বাবু বলতেন গাড়ি করে যখন স্কুল থেকে বাচ্চা দুটোকে বাড়ি আনতাম রোজ ওদের মুখে পুতুলের কথা। উনি বলতেন কি পুতুল বাবা যা তোমরা একদম নেওয়ার জন্য, বলছে কাকু একদম এক্সট্রা অ্যাক্টিভিটি আছে, দারুণ পুতুল, এরকম পুতুল হয় না জানো। বাচ্চাদের কথা শুনে উনিও খুব হাসতেন, মজা পেতেন যে ওরে বাবা তাহলে
বলে বাবা নিয়ে আসবে বলেছে, দেখবে তখন কীরকম পুতুল। বিজয়বাবু মজা পেলেন, বাবা তাহলে তো দেখতেই হবে, নিশ্চয়ই বিশাল কিছু একটা ব্যাপার। তো যেদিন পুতুলটা কিনলেন ওনাদের বাবা, ওলাতে উঠেছেন, গাড়ি যাচ্ছে, গাড়ির ভেতরে পরিবেশটা একটু গুমোট গুমোট লাগছে, এসি চলছে ভেতরে, তাও যেন কেমন একটা অদ্ভুত লাগছে। তারপরে উনি একটা জায়গায়, এমন একটা জায়গা একটু ফাঁকা দিল্লির, ওখানে এসে গাড়িটা হঠাৎ থেমে গেল। ড্রাইভার বেরিয়ে এসে গাড়িটা চেক টেক করে বললো এই গাড়ি এখন যাবে না, পাংচার হয়েছে। বলে এরকম খারাপ হয়ে গেল, আপনারা গাড়ি এভাবে চালান, ওলার সার্ভিস তো খুব ভালো দিল্লিতেই, কী অবস্থা হ্যান ত্যান, তাহলে আমাকে আর একটা ব্যবস্থা করে দিন। সেকেন্ড একটা ব্যবস্থা করে দেওয়া হলো। উনি হোটেল রুমে চলে এলেন। হোটেল রুমে আসার পরও পুতুলটা ব্যাগের মধ্যেই আছে, ব্যাগটা রেখে উনি সেই রাতটা রেস্ট নেবেন, পরের দিন ফ্লাইট আছে, উনি গৌহাটি আসবেন। সারা রাত হোটেলে ঘুম আসছিল না, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, জ্বর জ্বর ভাব, তার সঙ্গে অদ্ভুত রকমের একটা ঘরের মধ্যে একটা অস্বস্তিকর ভ্যাপসা পরিবেশ। এই ভ্যাপসা পরিবেশটা ঠিক উনি বলছেন যে মুখে বর্ণনা করা যাবে না, অস্বস্তি লাগছিল ওনার। খালি মনে হচ্ছিল এই ঘরে উনি একা নেন, আরও কেউ আছে। কিন্তু উনি প্রচণ্ড বিজ্ঞান মনস্ক মানুষ, কোনো রকম কুসংস্কার কিচ্ছুকে উনি পাত্তা দেন না। উনি ভাবছিলেন যে শরীর খারাপ বলে, আর যেহেতু গৌহাটি জল আবহাওয়া দিল্লির অনেক তফাৎ, তার জন্য হয়তো শরীরটা খারাপ লাগছে বলে এসব হচ্ছে। পুরোটাকে উনি কেয়ার করলেন না এবং যথারীতি পরের দিন এসে বাড়িতে হাজির হলেন। বাড়িতে এসে পুতুল পেয়ে ছেলে মেয়ের তো আনন্দের শেষ নেই, ভাই বোন টানাটানি করতে শুরু করে দিল পুতুল নিয়ে। নিজেদের মধ্যে কথা হয়ে গেল, বাবা বলে দিলেন কোনো মারামারি করবে না, একদম দুজনে মিলে ভাগ করে খেলবে। আর ছেলেকে বলেন অনিন্দ ভাগ করে খেলবে, একদম মারামারি না, কাড়াকাড়ি না। তো নিজেদের মধ্যে ওরা বোঝাপড়া করে নিলেও মারামারি করবে না, কিছুক্ষণ দাদার কাছে থাকবে পুতুল, কিছুক্ষণ বোনের কাছে থাকবে। এরপর বাড়ির পরিবেশে একটা অদ্ভুত চমৎকার কাজ করলো। যে ছেলেমেয়েরা বাড়িতে থাকা মানেই মারামারি, মারামারি তো লেগে আছে, মানে তাদের ছাড়ানো যায় না, কিছু না কিছু নিয়ে দাদা একটা কিছু করলো, ব্যাস বোন শুরু করে দিল। তো এই রকম যাদের সাপে নেউলে সম্পর্ক, তারা চুপচাপ শান্ত, কোনো ঝগড়া ঝামেলা করছে না। দ্বিতীয়ত যাদের খাওয়া নিয়ে সমস্যা, তারা রুটি খাবে না, সবজি খাবে না, ফ্রুটস খায় না, অনেক কিছু খায় না, তাদের খায় না লিস্ট ভর্তি, তারা যা দিচ্ছে খেয়ে নিচ্ছে। মা তো কি আনন্দ, বলে বাপরে পুতুল তো নয়, লক্ষ্মী এসছে বাড়িতে, ছেলে মেয়ের স্বভাবই পাল্টে গেছে। যারা বাড়িতে রান্না করেন তারা বলছেন উফ কি শান্তি, রান্নার ঝামেলা নেই, যে অন্যদিন কি রান্না করব ভাবতে গিয়ে মাথা খারাপ। যা দেওয়া হচ্ছে, পরোটা হোক, রুটি হোক, দুধ রুটি হোক, সবই খেয়ে নিচ্ছে, কোনো কিছুতেই না নেই। টাইমে আবার গিয়ে খাচ্ছে, টাইম মতো ঘুমিয়ে পড়ছে, শুধু পুতুলটাকে নিয়ে আছে। মোবাইল দেখা প্রায় বন্ধ, কম্পিউটার গেম খেলছে না বললেই চলে, এবং 1-2 দিনের মধ্যে কম্পিউটার গেম খেলা পুরোপুরি বন্ধ হয়ে গেল। মা বাবা, বাড়ির প্রতিটি লোক মানে বাড়ি যারা পরিচারিকা এবং বিজয়বাবু, উনি বলেন কি শান্তি। উনি বললেন যখন স্কুল থেকে নিয়ে ওদের বাড়ি আসি, গাড়িতে বসে, উনি যেহেতু সামনে বসেন গাড়ি চালান, পেছনের সিটে বসে ভাই বোনে মারামারি আরম্ভ হয়ে যেত, যাতে ওনার গাড়ি চালাতে অসুবিধা হতো, ওদের ঝামেলা মেটাবেন না গাড়ি চালাবেন। স্কুল থেকে আসার পথেও পুতুলটাকে মাঝখানে রেখে দেয়, কি শান্তিতে দুজনে আসে, কোনো ঝামেলা নেই, নিজেদের মধ্যে পুতুলটার সঙ্গে কথা বলে, পুতুলটার সঙ্গে এমন করে। কিন্তু একটু একটু অস্বাভাবিক ব্যাপার লাগতো, কেন যে হারে ওদের বয়স, ওরা ক্লাস 7-এ পড়ে, দাদা বোন 5-এ, এতটা পুতুল নিয়ে কথা বলার এজটা ওদের নেই, সেটা একদম নার্সারি আরও ছোটো বাচ্চাদেরই শোভা পায়। কিন্তু তবু তো ছোট, মানে ওরা চুপচাপ হয়ে গেছে, ওরা ঝামেলা করছে না, ওদের নিয়ে কোনো সমস্যা হচ্ছে না, এটাতেই বাড়ির লোক প্রচণ্ড খুশি হয়ে গেল। এমনকি বিজয়বাবু, উনিও বাড়িতে এসে বললেন যে বৌদি কি শান্তি পেয়েছি, ওনারাও বললেন প্রচণ্ড আমরাও শান্তি পেয়েছি, বাড়িতে একদম শান্তিময় পরিবেশ চলছে। যথারীতি 1 সপ্তাহ কেটে গেল। রবিবার দিন সর্বজিৎ বাবুকে তার স্ত্রী ধন্যবাদ দিলেন যে তুমি এত সুন্দর পুতুল এনেছো, ছেলে মেয়ের একদম গুণের তো আর অন্ত নেই, তাদের চেনা দায় হয়ে পড়েছে। রাত্রিবেলা আবার ভাই বোনের মধ্যে ভাগ হচ্ছে, একদিন বোনের সঙ্গে পুতুল ঘুমায়
আর একজন দাদার সঙ্গে পুতুল ঘুমায়, কিন্তু কারোর কোনো অভিযোগ নেই তাই নিয়ে। বললেন যাক ভালোই হলো। ঠিক কিছুদিন গেছে, স্কুলের মিশনারি স্কুল, আগেই বলেছে, স্কুলের ফাদার গার্জেন কল করলেন, মা বাবা দুজনেই গেলেন। সেখান থেকেই প্রথম ঝটকা। ওখানে প্রথম কমপ্লেন এলো, বাচ্চা দুটো পুতুল নিয়ে ব্যাগে করে স্কুলে আসে। এবার ওর মা ব্যাগ গুছিয়ে দেয়, গাড়িতে পুতুল নিয়ে বসে থাকে, জানে গাড়িতেই হয়তো রাখে, এবার ব্যাগে করে স্কুলে যায়। প্রথমত এতটা সাহস ওদের ছিল না। ওরা স্কুলের ডিসিপ্লিন, রুলস রেগুলেশন সম্পর্কে যথেষ্ট অবগত, তারা জানে কি স্কুলে উচিত না, যথেষ্ট বড় হয়েছে। ব্যাগে করে পুতুল নিয়ে যায়, তার থেকে বড় কথা টিফিন পিরিয়ডে হোক বা যে কোনো অফ পিরিয়ডে পুতুলটাকে বার করে সবাইকে দেখায়, এবং এই পুতুল নিয়ে ক্লাসের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ওদের দেখা থেকে আরও 4 জন চায় রাখতে চায় এবং তাদেরকে আঁচড়ে দিচ্ছে, ঠেলা মারছে, নানা রকম ঝামেলা সৃষ্টি করছে স্কুলে, যেটা তারা আজ অবধি কোনো দিন করেনি। তাদের আচরণের পরিবর্তন দেখেই ক্লাস টিচার কমপ্লেন করেছিলেন ফাদারের কাছে। ফাদার বাধ্য হয়ে পেরেন্টসকে ডেকেছে আর কি, বলছে ওদের ব্যবহারের এত পরিবর্তন, আমরা অবাক হয়ে যাচ্ছি। এবং সবথেকে বড় কথা, যে ছেলেটি ওদেরকে পুতুলটা প্রথম দেখিয়েছিল, লিঙ্ক শেয়ার করেছিল, সে ছেলেটি যখন বলছে আমি তো তোদের দেখালাম, আমার থেকে তো জানলে, আমাকে অ্যাটলিস্ট দে, আমার কাছে দিয়ে বা একটা দিন দে, আমি নিয়ে যাই, ন্যাচারালি বাচ্চা বলতেই পারে, তাকে ভীষণভাবে মেরেছে, আঁচড়ে দিয়েছে। তার পেরেন্টসরাও কমপ্লেন করেছে, তো মহা মুশকিল। এবং তারপরে আর একটা জিনিস জানতে পারলেন, ক্লাস টিচার শুধু না, অনেকের চোখে লেগেছে, তারা ফাদারকে যার জন্য কমপ্লেন করতে বাধ্য হয়েছে। টিফিন পিরিয়ডে ভাই বোনের কিন্তু একই ফ্লোর না, একজন একতলায়, একজনের রুম আলাদা সেকেন্ড ফ্লোরে, দুজনে একটা জায়গায় এসে বসে টিফিন পিরিয়ডে দুজনে মিট করে ভাই বোন, যেটা আগে কখনো করতো না, যে যার নিজের রুমেই থাকতো। এবং পুতুলটাকে মাঝখানে বসিয়ে নিজেদের টিফিন থেকে পুতুলটাকে খাওয়ায়, তাদের সঙ্গে গল্প করে। এবং একটা 7-এর ছেলে বা 5-এর মেয়ের কাছ থেকে এটা একটু আনএক্সপেক্টেড, এটা টিচারদের চোখে লেগেছে, যেটা ঠিক স্বাভাবিক লাগছে না। আপনারা একটু দেখুন। বাড়িতে উনি বলে, দেখুন ফাদারকে বাবা মা বলে, দেখুন বাড়িতে তো ওরা এমনি খুব শান্ত হয়ে গেছে, বাড়িতে খাওয়া নিয়ে প্রবলেম করতো, সারাদিন মোবাইল নিয়ে গেম খেলছে বা কম্পিউটারে গেম খেলছে। কম্পিউটার গেম তো ছেলেটির লেগেই ছিল, কম্পিউটার থেকে উঠতে চাইতো না, ঘুমোতে যেত না, গেম খেলছে তো খেলছে। তো সেই সমস্যাগুলো সলভ হয়েছে, পুতুলটাকে নিয়ে ওরা ভালো আছে, বাড়িতে নিজেদের মধ্যে মারামারি করছে না। আমরা ভাবলাম যাকে ঠিক আছে, এবং কে খাওয়া দাওয়ার যে প্রবলেমটা সেটাও সলভ হয়েছে। কিন্তু ওরা যে স্কুলে পুতুল নিয়ে আসছে আমরা সত্যিই জানতাম না, আমরা বারণ করব। ফাদার সেদিন বিদেশে চলে যাবেন, তো তিনি একটা কথা সর্বজিৎবাবুকে বলেছিলেন যে দেখুন, আমরা আপাত দৃষ্টিতে যেটাকে দেখি শান্তি, সেটা কিন্তু শান্তি নাও হতে পারে, অনেক সময় এগুলো অশান্তির কারণ হতে পারে। ফাদার তিনি একজন ধর্মপ্রাণ খ্রিশ্চান, তিনি অনেক এমন কিছু বিশ্বাস করতেন, কিন্তু একজন স্কুলের প্রধান, একজন উপদেষ্টা বা যাই বলি, তিনি তো এভাবে এগুলোকে ডিরেক্টলি বলতে পারেন না, ঘুরিয়ে বললেন, ওনার বাবা মাকে মোটামুটি বোঝাবার চেষ্টা করলেন অন্যভাবে, যে পুতুলের ব্যাপারটা এত বড় দুটো ছেলে মেয়ে পুতুলকে নিয়ে এত বেশি পজিটিভ, এই ব্যাপারটা খুব একটা স্বাভাবিক না, আপনারা এটা দেখুন, দরকার পড়লে পুতুলটা সরিয়ে দিন। বাচ্চা একটু 2 নম্বর কম পাবে, সেটা স্বাভাবিক, খাওয়া নিয়ে ঝামেলা করবে সেটা স্বাভাবিক, বায়না করবে স্বাভাবিক, কিন্তু এই যে ওরা করছে, যেটা কোনো দিন করতো না, এটা আক্রমণাত্মক হয়ে পড়ছে, এটা স্বাভাবিক না। মা বাবা শুনলেন, বললাম এটা মুশকিল হলো, তাহলে তো পুতুলটাকে সরাতে হবে। এইবার শুরু হলো কনফ্লিক্ট। যতবারই মা বলেন যে পুতুল নিয়ে কিন্তু যাবে না, একদম স্কুলে যাবে না, এটা ডিসিপ্লিন না, আর গাড়িতে নিয়েও পুতুল নিয়ে বসার দরকার নেই, তোমরা বাড়িতে এসে খেলবে, বাড়াবাড়ি করো না, তাহলে পুতুল কিন্তু কেড়ে নেব, এই পুতুল কেড়ে নেব, বাড়াবাড়ি করো না। তারপরই ছেলে মেয়ে যেন আরও রুদ্ররূপ ধারণ করলো, প্রচণ্ড, মানে নিজের ছেলে মেয়েকে অনিতা দেবী চিনতে পারছে না, কি হিংস্র, চিৎকার করে কথা বলছে। এমনি মারামারি করা আলাদা, কিন্তু এই হিংস্রতা ওদের মধ্যে ছিল না। মা বাবাকে যথেষ্ট সম্মান করে, চিৎকার করে কথা বলছে, মা বাবার মুখে মুখে তর্ক, স্পেশালি মায়ের মুখে মুখে তর্ক করছে,
এবং পুতুলকে এক মুহূর্ত তারা ছাড়বে না। বলছে না, পুতুল আমাদের সব, পুতুলকে আমরা ছাড়তে পারবো না, ও তুমি যাই বলো, পুতুল আমি নিয়ে যাব। তো এটাতে অনিতা দেবী খুব মনক্ষুণ্ণ হলেন যে কি আমার ছেলেমেয়ের এত পরিবর্তনের এটা সবে শুরু ছিল। আস্তে আস্তে এবার প্রতিটা ক্ষেত্র থেকে কমপ্লেন আসা শুরু হলো। প্রাইভেট টিউটার কমপ্লেন করলেন যে এরা হোমওয়ার্ক করছে না, স্কুলের ক্লাস টিচার কমপ্লেন করলেন যে টাইম মতো ক্লাস ওয়ার্ক করছে না, জমা দিচ্ছে না, প্রচণ্ড অন্যমনস্ক, সবসময় অন্যভাবে থাকে, মনে মনে বিড়বিড় করে কথা বলে এবং কাজের কাজ কিছুই করে না। খেলাধুলো, ছেলে অমনোযোগী, মেয়ে আঁকা শেখে, টিচার এসে যে আঁকা দিয়ে যায় সে আঁকাটি সে আঁকে না, সে যত রকমের অদ্ভুত টাইপের ছবি আঁকা শুরু করেছে। কোথায় একটা কাটা বিড়াল, কোথায় একটা স্কন্দ কাটা, তার শরীর থেকে বিভিন্ন জায়গা থেকে ক্ষত থেকে রক্ত পড়ছে, এই ধরনের অদ্ভুত ছবি আঁকে। কিছু ছবি এমন আঁকে যেগুলো দেখলে ঘৃণা আসবে মানুষের মনে, কিন্তু টিচারের কথা শোনে না, মানে যাকে বলে এক কথা অবাধ্য। সব জায়গা থেকে কমপ্লেন আসতে শুরু করায় মা বাবার প্রচণ্ড রাগ হতে শুরু করলো। একদিন অনিতা দেবী কী করলেন, পুতুলটাকে বলে না, এই পুতুলের জন্য মনে হচ্ছে ঝামেলা হচ্ছে, কারণ এত বিরক্ত করছে। এবার ছেলে মেয়ের চেহারায় প্রথম মনে হচ্ছিল সব খাচ্ছে। এবার উনি দেখলেন যে একা একা বসে থাকলে ছেলে মেয়ে ওদের সঙ্গে গল্প করে, ওদেরকে সরাতে গেলে সরাতে দেয় না। পড়তে বসুক, টিচারের কাছে বসুক, লাবুবু ডলকে রাখবে, এক মুহূর্ত কাজ ছাড়া করে না। পারলে স্নান করতে গেলে ওদেরকে নিয়ে যায়, এরকম পরিস্থিতি। একদিন রাত্রে সর্বজিৎ বাবুর সঙ্গে আলোচনা করলেন যে এরকম এত উগ্র আচরণ, কোনো কিছু ঠিকঠাক করে করছে না। উনি বললেন, দেখো আমি হয়তো টাইম দিতে পারি না, এত বেশি আমি কাজে ব্যস্ত, টাকার পেছনে ছুটছি, হয়তো আমার জন্য ছেলে মেয়ে হঠাৎ এরকম একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে। পুতুলটা কাকতালীয় ব্যাপার, পুতুলের জন্য না, হয়তো তুমি একা না, আমারও বাবার যতটা সঙ্গ দেওয়া উচিত আমি হয়তো পারছি না। আর পড়াশুনোর প্রেশার, কোথায় খেলতে যাচ্ছে সেই স্যার প্রেশার দিচ্ছে, আঁকতে যাচ্ছে আঁকার স্যার বা ম্যাডাম তারাও প্রেশার দিচ্ছে, চতুর্দিকে প্রেশারে হয়তো কোনো মানসিকভাবে ওদের কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আর কিছু না, অন্য কিছু খারাপ কিছু ভাবার এত বেশি দরকার নেই, একটা কাজ করো, এত ভাবার দরকার নেই, পুতুলটা সরিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। বলে না, ওরা সরাতে দিতে চাইছে না। বলে সরাবে কেন, রাত্রে সরিয়ে দাও না, যখন ঘুমিয়ে পড়ছে। যেমন কথা তেমন কাজ। অনিতা দেবী একদিন রাত্রেবেলা ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাদের ঘর থেকে পুতুলটি নিয়ে এসে উনি ওনার আলমারিতে এনে লক করে দিলেন। কিন্তু রাত্রিবেলায় গোটা ঘরে অদ্ভুতভাবে দুজনে একটা ভারী পরিবেশ, যেন মনে হচ্ছে আবহাওয়াটা পুরো ভারী, তার মধ্যে শুয়ে আছেন এবং শরীর সারা রাত আনচান করছে, ওনাতে ঘুম আসছে না, সবসময় মনে হচ্ছে ওনাদের ঘরে কেউ আছে। অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপর সকালবেলা উঠে ছেলে মেয়ে যেই ঘুম থেকে উঠে দেখেছে, 6:30টার সময় ঘুম থেকে উঠেছে, দেখছে পুতুল নেই, স্কুলে যাওয়া মাথায় উঠলো, বাড়িতে তারা তাণ্ডব শুরু করলো, পুতুল এনে দাও। বাড়িতে যারা কাজ করেন প্রত্যেকে চলে এসছে, ড্রাইভার বিজয়বাবু চলে এসছেন, গাড়ি বার করবেন, স্কুলে নিয়ে যাবেন। তিনি ওদের আচরণ দেখে হতবাক, এবং বর্তমানে উনি দেখছিলেন উনিও ফিল করেছেন যে খুব উগ্র হয়ে গেছে ছেলেমেয়েরা, কথা শোনে না, একদম কারোর কথা শোনে না, এবং মা বাবার সঙ্গে রীতিমতো তর্ক করছে, পুতুল এক্ষুনি এনে দাও। সে অদ্ভুত, মানে যাদের মেন্টাল প্রবলেম থাকে তারা যেভাবে আচরণ করে, ওই ঠিক ওরকম টাইপের আচরণ করছে। মা রেগে গিয়ে বলছে, তোমাদের কি পাগল হয়ে গেছো, যা ইচ্ছা তাই করছো। এইরকম কথাবার্তা তর্ক বিতর্ক চলতে বাচ্চা মেয়েটি মিতুল একটা কাঁচের গ্লাস, এবং এই ঝামেলাটা চলছিল ডাইনিং রুমে, কাঁচের গ্লাস নিয়ে ছুঁড়ে মায়ের মাথায় মারে, মায়ের কপাল কেটে ঝরঝর করে রক্ত। বাড়ির সবাই অবাক, চিৎকার করে উঠে, কী করছো মায়ের গায়ে, মাকে এরকম করছো, এত সাহস। মাকে নিয়ে যাওয়া হয় পাশের রুমে, সেখানে এবার সর্বজিৎবাবু আলমারি খুলে তাড়াতাড়ি করে ফার্স্ট এড বক্স বার করছেন, যে আলমারির মধ্যে পুতুলটাকে ওনার ওয়াইফ আগের দিন রেখে দিয়েছে। বার করতে গিয়ে দেখেন পুতুলটা ওখানে নেই, ফাঁকা আলমারি। উনি তাড়াতাড়ি স্ত্রীকে ফার্স্ট এড করে দিয়ে বলেন, পুতুলটা তো নেই। স্ত্রী তখন ন্যাচারালি রেগে আছেন, দেখেছো কখন আলমারি খুলে এসে পুতুলটা বার করে নিয়ে গেছে, অথচ কিরকম চিৎকার চেঁচামেচি করছে। পুতুলের কি হাত পা আছে? নিশ্চয়ই নিজে বেরোয়নি, ওরা বার করে নিয়ে গেছে।
কীরকম অসভ্যতা শিখেছে তাহলে দেখো বলে একটা ঝামেলা চলছে। এইসব কথা স্বামী স্ত্রী ঘরে বলছেন, তখনই পাশের ঘর থেকে ছেলে মেয়ে চিৎকার, কি মানে এটা উল্লাস যাকে বলে, এই তুই ফিরে এসেছিস আমাদের কাছে, সত্যি মা তোকে আটকে রেখেছিল না। এই কথাটা শুনে ওনারা একটু ন্যাচারালি চমকে গেলেন। ওনারা পাশের ঘরে গিয়ে দেখছেন ছেলে মেয়ে ওই পুতুলকে নিয়ে বসে আছে, যে পুতুলটি আগের দিন রাত্রে ওনার রুমে ছিল, ওনাদের আলমারির ভেতরে ছিল। তার থেকে অবাক কাণ্ড, পুতুলের সারা গায়ে ছিটে ছিটে রক্তে ভর্তি, মুখে হাতে জামাতে কাঁচা রক্ত, এবং বোঝাই যাচ্ছে রক্তটা বেশিক্ষণ লাগেনি। অথচ পুতুলের গায়ে রক্ত, যদি বাচ্চা দুটো পুতুলটাকে নিয়ে ঘরে চলেও আসে, রক্ত লাগার কারণই নেই। কারণ বাচ্চাটি যখন মাকে ছুঁড়েছে, কাঁচের গ্লাসটা মায়ের মাথায় লেগেছে, মাথা ফেটে রক্ত বেরিয়েছে, সেটা হয়েছে ডাইনিং স্পেসে। তাহলে ঘরে কি করে রক্ত আসবে, তা হওয়ার পুতুলের গায়ে, যে পুতুলটা আলমারির মধ্যে ছিল। তখন মা রাগ করে বলেন, তোমরা বার করে এনেছো পুতুলটাকে। ছেলে মেয়ে বলে, বার করলে তাহলে চেঁচাবো কেন, চিৎকার করবো কেন, ও নিজে এসছে আমাদের কাছে। আমরা ডাইনিং থেকে রুমে এলাম, এসে দেখি পুতুল বসে আছে। সে আবার উল্টো বলছে যে তুমি এসে রেখে গেছো, আগেই তো দিতে পারতে। সব থেকে বড় কথা, মায়ের লাগলো, মা ব্যথা পেলো, তাতে বাচ্চা দুটোর মনে কোনো রিপারকেশন নেই, কোনো অন্যায় করেছি, ভুল করেছি, কোনো কিচ্ছু নেই। এটা দেখে ওনারা দুজনে প্রচণ্ড মর্মাহত হলেন যে কী ব্যবহার, দিনে দিনে এরা কি হচ্ছে, পুরো সাইকো তৈরি হচ্ছে। এটা তো দিনে দুপুরে মানুষের ক্ষতি করে দেবে, মাকে মানছে না। সর্বজিৎবাবু বললেন, না, এবার আমরা ডাক্তার দেখাবো। আমি এরপর যেদিনই ছুটি পাবো, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট না হোক, আমি ওদের দুজনকে নিয়ে যাব। কিছু বলার দরকার নেই, ওদেরকে নিয়ে যেতে হবে, কারণ এটা স্বাভাবিক ব্যাপার না। অনিতা দেবী বারবার স্বামীকে বোঝানোর চেষ্টা করছেন সব কিছু পুতুলের জন্য হচ্ছে, কিন্তু ওনার স্বামী বারবার বলছেন পুতুলটা একটা কাকতালীয়, সবাই কিনছে, দোকান থেকে কিনে এনেছি, এটা এমন কোনো ব্যাপার না, পুতুলের জন্য না, ওদের সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার হয়েছে, যেমন জ্বর সর্দি কাশির মতো মাথায়ও মানুষের সমস্যা হয়, বাচ্চাদেরও হয়। তো একজন চাইল্ড সাইকিয়াট্রিস্টকে দেখালেই ঠিক হয়ে যাবে, এটা পুতুলের জন্য হয়নি, পুতুলটা একটা কাকতালীয় ব্যাপার, পুতুল না এলেও হয়তো হতো। স্ত্রী কিছুতেই স্বামীকে বিশ্বাস করাতে পারছেন না, পুতুলের জন্য হয়েছে, স্বামী ন্যাচারালি মানতে চান না পুতুলের জন্য হয়েছে। কিন্তু বাড়িতে আরও অনেক জিনিস হতে শুরু করলো। বাচ্চা দুটো প্রথম যেমন মনে হচ্ছিল সব খাবার খেয়ে নিচ্ছে, এবার আস্তে আস্তে বাচ্চা দুটোর শরীর দুর্বল হতে শুরু করেছে, চোখের তলায় কালি পড়তে শুরু করেছে, এবং তাদের ব্লাড টেস্ট করে দেখা গেল ওদের হিমোগ্লোবিন বডিতে খুবই কম। দুজনের খাওয়া দাওয়া প্রায় করে না বললেই চলে, সবসময় কাঁচা খাবার খেতে চায়, এমনকি মাছ মাংস ডিমের মতো খাবারও কাঁচা খেতে চায়। একটা সেদ্ধ ডিম দিলে বলে এটা কাঁচা দাও, কারণ ও ডলও তো খাবে। এবং উনি লুকিয়ে লুকিয়ে দেখেছেন, যাই টিফিন দেয় এবং যখনই যা খাবার দেন আমার ছেলে মেয়ে পুতুলকে খাওয়াচ্ছে, পুতুলের মুখে সব রকম খাবারের দাগ, যা যা রান্না করেন প্রতিটা খাবারের দাগ, তেল ছোপ সসের দাগ, সব কিছু পুতুলের মুখে দাগ। বোঝা যায় যে পুতুলকে রেগুলার নিয়মিত খাওয়ানো হয়। এবং উনি মাঝে মাঝে তাকিয়ে দেখেন পুতুলটাকে কীরকম একটা বিভৎস, আরও কুশ্রী, আরও বিশ্রী হয়ে গেছে পুতুলটা। বাড়ির কাজের মেয়েরাও বলে যে মাঝে মাঝে পুতুলটার দিকে তাকানো যায় না, যেন মনে হয় সত্যি সত্যি তাকিয়ে আছে। ন্যাচারালি ওনার জানি স্বামীগুলো পছন্দ করবেন না, উনি এই রকম রটনাকে উনি প্রশ্রয় দেন না, চুপচাপ থাকেন, কিন্তু মনে মনে উনিও জানেন যে এটা স্বাভাবিক কিছু না। বাচ্চা দুটো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সবসময় কাঁচা খেতে চাইছে, জোর করে রান্না করা জিনিস খাওয়াতে হচ্ছে, পারলে কাঁচা জিনিস নিয়ে, একদিন কাঁচা ডিম খেতে যাচ্ছে, নানা রকম প্রচণ্ড অশান্তির মধ্যে ওনারা দিন কাটাচ্ছেন। তার মধ্যে বিজয়বাবু একদিন বাচ্চা দুটোকে নিয়ে স্কুল থেকে আসছেন গাড়িতে করে। উনি গাড়ির, যেটা আমরা আয়নায় গাড়ির মধ্যে থাকে, তাতে উনি দেখতে পাচ্ছেন যে আয়নায় উনি দেখছেন পুতুলটা সত্যি সত্যি কী যেন চিবিয়ে খাচ্ছে, বাচ্চা দুটোর মাঝখানে বসে আছে। ওনার গা যেন শিউরে উঠল। প্রথমে উনি ভাবলেন না উনি মিরারে কোনো ভুল কিছু দেখেছেন, চোখটা কচলে নিয়ে দেখলেন আবারও পুতুলটা শুধু মুখ নাড়িয়ে কিছু খাচ্ছে তা না, উনি ড্যাব করে একটা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়েও আছে।
ওনার সারা শরীর দিয়ে ঘাম ছুটে গেল। আসাম, গুয়াহাটি জায়গাগুলি আমরা জানি তন্ত্র এইসবের জন্য বিখ্যাত। তো সেই সব জায়গা তন্ত্রের কথা লোকে বলবে, ব্ল্যাক ম্যাজিকের কথা মানুষের মুখে মুখে ঘুরবে, খুব স্বাভাবিক। তাও তিনি এগুলো কখনো কিছু বলতেন না, কিন্তু এদিন এই জিনিসটা দেখে উনি বৌদিকে এসে বলতে বাধ্য হলেন। অনিতা দেবীর বিশ্বাস আরও দৃঢ় হলো যে পুতুলটা স্বাভাবিক না, পুতুলটার জন্য হচ্ছে। এবং এরপরের স্টেপ আরও ভয়াবহ হলো। এটা মে থেকে জুনের 25 তারিখের মধ্যে কিন্তু এত ঘটনা ঘটে গেছে বন্ধুরা, এটা বলাটা কিন্তু খুব জরুরি। বাড়িতে যে কোনো খাবার বাচ্চারা খাচ্ছে না, বাচ্চারা কাঁচা খেতে চাইছে, সেটা তো একটা পর্ব। তার থেকে বড় সমস্যা হলো যে খাবারই রান্না করা হচ্ছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজে খাবার রেখে দিলে তাও নষ্ট হয়ে যাচ্ছে। গোটা বাড়িতে একটা অদ্ভুত রকমের গন্ধ, বিশেষ করে যে ঘরটায় পুতুলটা থাকে বাচ্চাগুলোকে নিয়ে, সেই ঘরে সব সময় না ছাইয়ের গন্ধ, না ধূপের গন্ধ, না কোনো উগ্র পারফিউমের, মানে অদ্ভুত একটা ভ্যাপসা, অথচ একটা বাজে গন্ধ। যে গন্ধটা নাকে এলে মানুষের শরীরে একটা অন্যরকম শিহরণ জাগবে, ভয় লাগবে। এবং অনেকেই বাড়িতে এর মধ্যে দেখতে শুরু করলো যে বাইরে থেকে যারা বাড়িতে ঢুকছে তারা বাড়ির মধ্যে থেকে লাইট জ্বলছে নিভছে, এগুলো দেখেছে। বাড়িতে কখনো কল খুলে যাচ্ছে, জল পড়ছে, যেগুলো হয় অপ্রাকৃতিক কিছু বাড়িতে এসে ঢুকলে। এবং শুধু তাই না, বাড়ির মধ্যে হুং হাং কিং খাং সারা রাত এরকম শব্দ পাওয়া যায়। গোটা বাড়ির পরিবেশ একটা ভ্যাপসা আর একটা ভয়ার্থ। যারা বাড়িতে কাজ করে তারাও যেন ঘরে রাত্রেবেলা ঘর থেকে, তাদের যে নির্দিষ্ট ঘরকে বেরোতে ভয় পায়। নিজেদের মধ্যে তারা আলোচনা করে বাচ্চাগুলোকে ভূতে পেয়েছে, এই পুতুলটা স্বাভাবিক না। কিন্তু বাড়ির কর্তা তিনি প্রচণ্ড বিজ্ঞান মনস্ক, আসামের কালো জাদু সমস্ত সম্পর্কে তিনি অবগত, সব কিছু শুনেছেন, কিন্তু নিজে চোখে কখনো কিছু দেখেননি। এবং ওনার মনের মধ্যে কোনো কিছু যাই ঘটে যাক, উনি জানেন এগুলো ওনার ছেলে মেয়ের ডিসঅর্ডার, অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, ডাক্তার দেখানো হবে, তার পরামর্শ অনুযায়ী সব কিছু চলবে, ভালো হয়ে যাবে। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের ডেট আস্তে আস্তে এগিয়ে আসছে, তাদেরকে নিয়ে যাওয়া হবে, কিন্তু বাচ্চাগুলোও ডাক্তারের কাছে যাওয়ার কোনো ইচ্ছা নেই। পুতুলের সঙ্গে তাদের সম্পর্ক এমন একটা কথা বলছে যে তোমরা আমার কেউ নও, পুতুল আমাদের সব। রান্না করা খাবার কেন দিচ্ছ, বারবার বলা হয়েছে। কাঁচা দাও, ও কাঁচা খায়, না হলে আমাদেরকে কাঁচা চিবিয়ে খাবে, ও কিন্তু খুব রেগে যায়, এই ধরনের কথা বলে ওরা মাঝখানে। একদম আমরা যখন ঘরেতে থাকবো, পুতুলের পারমিশন না নিয়ে তোমরা ঘরে ঢুকবে না। মা ঘরে গিয়ে কিছু বলতে গেলে বলে, মা বিরক্ত করো না, পুতুল পছন্দ করছে না তুমি এ ঘরে আসো, যাও চলে যাও, ও কিন্তু সবাইকে মেরে ফেলবে, ওরা মানে কথা যদি কেউ না আসলে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথাবার্তা বলতো। এবং বিজয়বাবু যেহেতু সমস্তটা শুনেছিলেন, সমস্ত সময় ওদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিলেন, উনি বৌদির সঙ্গে আলোচনা করতে, তাই উনি এগুলো জানতে পারতেন স্বাভাবিকভাবেই। আর ওনাকে কেউ ড্রাইভার বলে ট্রিট করতো না, ওনাকে দেওরের মতো ট্রিট করতেন বৌদি। তো একদিন বিজয়বাবু ভাবছেন যে এই পুতুলটাকে নিয়ে এত ঝামেলা চলছে না, এটাকে আমি বাচ্চাগুলোকে স্কুলে দিয়ে বলবো গাড়িতে রেখে যাও, পুতুলটাকে নিয়ে কোনো একটা জঙ্গলে নিয়ে গিয়ে, ওখানে তো জঙ্গল প্রচুর, কি পুড়িয়ে দেবো না, ঝামেলাও থাকবে না। আর বাড়িটা, আর এই বাড়িতে উনি এত ভালোবাসা পেয়েছেন, এই বাড়ির এই পরিবেশই সবার মন মরা, প্রত্যেকের শুকনো মুখ ওনার ভালো লাগছে না, একটা হাসি খুশি পরিবেশটা যেন কোথাও উভে গেছে পুতুলটার জন্য। জানে দাদা বিশ্বাস করেন না, তাতে কি হয়েছে, পুড়িয়ে দিলে কোনো অসুবিধা হবে না, যাক টাকা যায়, যাক টাকা আবার আসবে। কিন্তু যেই ভাবা পরের দিন সকালে কিছু নেই, শুকনো মেঝেতে পড়ে ওনার পা ভাঙলো, ব্যাস উনি ছুটিতে গেলেন, উনি এখন গাড়ি চালাতে পারবেন না। অগত্যা সর্বজিৎ বাবুই ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া সমস্ত কিছু দায়িত্ব নিতে বাধ্য হলেন। ডাক্তারের কাছে যেদিন নিয়ে যাবেন তার আগের দিন ঘটে গেল আর একটা ঘটনা। কোথা থেকে ছেলে একটা ইঁদুর নিয়ে এসছে, ছেলে মেয়ে ইঁদুর দেখে একটা জ্যান্ত ইঁদুর, হ্যাঁ বাড়ির মধ্যে ইঁদুর থাকতেই পারে, অত বড় বাড়িতে ইঁদুর থাকবে অস্বাভাবিক না। তারপরে যে দৃশ্যটা, এটা বর্ণনা করতে গেলে হাড় হিম হয়ে যাচ্ছে। বাচ্চা দুটো পুতুলটাকে নিয়ে একটা ঘরে বসেছে, তারা ওই ইঁদুরটাকে কেটে তিনজনে ভাগ করে খাচ্ছে। এবং এই দৃশ্য শুধু অনিতা দেবী না, অনিতা দেবীর বাড়িতে প্রতিটা পরিচারক যারা কাজ করেন সবাই একসঙ্গে ঘটনাটা দেখেছে, শুধু সর্বজিৎ বাবু সেই সময় উপস্থিত ছিলেন না।
তারা দেখে ঘৃণাতে ভয়ে জর্জরিত, যে কি দেখলাম। চিৎকার করে স্ত্রী অনিতা দেবী আর কি কাছে চলে যান, যে কি পাগলামি করছো, বাড়াবাড়ি করছো। কিন্তু দূর থেকে তারা দেখেছিলেন পুতুলের মুখ নড়ছে, কাছে গিয়ে দেখেন পুতুলের মুখে কিছু নেই, ছেলে মেয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি জঘন্য দৃশ্য। ওনার মাথা কাজ করছে না, স্বামীকে বলছেন কবে অ্যাপয়েন্টমেন্ট, তাড়াতাড়ি নিয়ে চলো, এদেরকে রাখা যাচ্ছে না। উনি বললেন এই পুতুলের জন্য হচ্ছে, আবারও বললেন, ওনার স্বামী বললেন আবারও বলছি সাইকিয়াট্রিস্ট ডিসঅর্ডার এটা ওদের, কিচ্ছু পুতুলের জন্য হচ্ছে না, তোমরা এটা মাথায় ঢুকিয়ে নিয়েছো, পুতুল পুতুল, ওটা তোমাদের মাথায় ঢুকে আছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে, কাউন্সিলিং করালে ঠিক হয়ে যাবে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু সমস্ত শুনে টুনে বললেন, ন্যাচারালি ডাক্তার তো আর বলবেন না পুতুলের জন্য হচ্ছে। উনি সমস্ত বলে দেখুন এমন অনেক ঘটনা ঘটে যে মেডিকেল সায়েন্স এগুলো প্রমাণ করতে পারে না, সায়েন্টিফিক ব্যাখ্যাও আমরা সব কিছু দিতে পারবো না, তবে হ্যাঁ আপনারা একটা কাজ করুন, বাচ্চাগুলোকে নিয়ে কিছুদিন বাইরে থেকে ঘুরে আসুন, পরিবেশটা বদলালে অনেক সময় বাচ্চাদের একাকিত্ব থেকেও এই ধরনের সিনড্রোম আসতে পারে, অস্বাভাবিক আচরণ করতে পারে, যেটা আগেকার দিনে লোকে বলতো ভূতে পেয়েছে বা কিছু, তো এটাও সেরকম একটা কিছু করছে ওরা, ভূতে টুতে কিছু পায়নি, এটা স্বাভাবিক একটা, এটা মানসিক রোগ ডাক্তার বলতে চাইলেন। তো বাড়িতে এসে স্ত্রীকে ওনার স্বামী গর্ব করে বলে, দেখেছো তোমরা খালি পুতুল পুতুল করছো, বলছি এটা স্বাভাবিক রোগ। তো চলো ওদেরকে বাইরে নিয়ে নির্দিষ্ট দিন ঠিক হলো। সরবুজবাবু ওনার আসামের একটি গ্রামে তো উনি জন্ম, সেই গ্রামের বাড়িতে যাবেন, ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে কিছুদিন কাটিয়ে আসবে। স্কুলে বলা হয়েছে, স্কুল থেকে ওরা ছুটি নিয়েছে, এখন কিছুদিন স্কুলে যাবে না, আর স্কুলও ওদের আচরণে খুবই বিরক্ত। কিন্তু সেই দিন রাতে যেদিন যাচ্ছে যে না এবার আমরা বাড়ি যখন আসবো তখন এই পুতুলটাকে বিদায় করিয়ে আসবো, এটুকু স্ত্রীর কথা স্বামীর থেকে আদায় করে নিয়েছেন যে পুতুলকে নিয়ে আসবো না, সে কী কারণে হয়েছে আমার দেখার দরকার না, আমার যখন পুতুলটাকে সহ্য হচ্ছে না, একটা অপয়া পুতুল, ওর জন্যে হোক বা ও আসার জন্য হোক, যাই পারে হোক, ওকে আর বাড়িতে রাখা যাবে না। তো এইসব যখন স্বামী স্ত্রী আলোচনা করছেন, সেই রাতেই অনিতা দেবীর হঠাৎ করে পড়ে গিয়ে হাত ভেঙে যায়, যেভাবে ওনাদের ড্রাইভার বিজয়বাবুর পা ভেঙেছে ওনারও হাত ভেঙে যায়। হাত ভাঙা ওনাকে প্লাস্টার করে যথারীতি ব্যান্ডেজ করা হয়, কিন্তু সারা রাত সেই ঘরের মধ্যেই মনে হচ্ছে কে ঘুরে বেড়াচ্ছে, গোটা রাত স্বামী স্ত্রী দুজনে ফিল করেছেন। শুধু তাই না, ঘুম যখন আসছে মনে হচ্ছে কে যেন গলা টিপে ধরছে একবার স্ত্রীর, স্বামী স্ত্রী দুজনেই দেখছে গায়ে সারা রাত আঁচড়ের দাগে ভর্তি। তারপরেও ওনার স্বামী হার মানেননি, যে না আমি কুসংস্কারের কাছে মাথা নত করব না, যা পারে হোক, চলো দেশের বাড়ি যাওয়া যাক, পরিবেশ চেঞ্জ হলে যদি সব কিছু চেঞ্জ হয়। পুতুল নিয়ে ছেলে মেয়েকে নিয়ে ওনারা বেরিয়ে যাচ্ছেন। অদ্ভুতভাবে ছেলে মেয়ের মধ্যে একটা শৈথল্য এসে গেছে, মানে সেই চিৎকার চেঁচামেচি কোথায় যেন কমে গেছে। বারবার বলছে সবাইকে শেষ করে দেবে, সবাইকে মেরে ফেলবে, ওর বিরোধিতা করলে কিন্তু কাউকে ছাড়বে না। তো ওদের কথায় বেশি পাত্তা না দিয়ে বাবা মা ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে গেলেন সেই বিভীষিকাময় দিনে। স্বাভাবিকভাবেই সর্বজিৎবাবু গাড়ি চালাচ্ছিলেন, ওনার স্ত্রী হাত ভেঙে গেছে কিন্তু তিনি তো বসে থাকবেন পেছনে। সর্বজিৎবাবু গাড়ি চালাচ্ছেন, পেছনে স্বামী বাচ্চা দুটো আর মা গাড়িতে বসে আছে পেছনে সিটে। বিজয়বাবু চাইলেও যেতে পারলেন না, কারণ ওনার পা ভেঙে গেছে। অতটা রাস্তা উনি তখন ওনার পুরোপুরি সুস্থ হননি, উনি অতটা রাস্তা ড্রাইভ করে ওদের নিয়ে যেতে পারবেন না। তারপরে এই দুর্ঘটনার খবর আসে, পথ দুর্ঘটনায় একটা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গৌহাটি থেকে কিছুটা দূরে স্বামী স্ত্রী বাচ্চা সমেত গাড়িটা বীভৎসভাবে মৃত্যু হয়েছে ওদের। গাড়িটা পুরো তুবড়ে গেছে এবং বসে থাকা 4 জন মানুষও তুবড়ে গেছে। সব থেকে বড় কথা, পুলিশের যখন তদন্ত হলো, গাড়ি থেকে তো ন্যাচারালি ওদের লাশ পাওয়া গেছে, সব কিছু উদ্ধার হয়েছে, কিন্তু পুতুলটি উদ্ধার হয়নি। খবর পেয়ে বিজয়বাবু এবং ওনাদের আরও যারা স্টাফ তাদেরকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। উনি তো দিশেহারা, কান্নাকাটি, খুব মানে আকস্মিকভাবে ঘটে যাওয়া মারাত্মক দুর্ঘটনা, এটা মেনে নেওয়া খুব কঠিন। কিন্তু উনি পুলিশের কাছে বয়ান দিয়েছিলেন, তাতে পুতুলের ব্যাপারটা উনি বলেছেন, কিন্তু পুতুলকে কোথাও দেখা যায়নি। কেউ কেউ তান্ত্রিকের সঙ্গে উনি পরবর্তীকালে যোগাযোগ করেন, তারা বলছে পুতুলটা হয়তো
এই চারজনের শিকার করে নিয়ে, মানে ওদের আত্মা তো শরীর থেকে বার করে নিয়ে চলে গেছে, সে হয়তো অন্য কোথাও গা ঢাকা দিয়ে বসে আছে, গুয়াহাটির আসামের কোনো এক জঙ্গলে হয়তো বসে আছে নতুন করে শিকার ধরার অপেক্ষায়। কারণ বেরিয়ে চলে গেছে মানে আবার কারুর না কারুর ক্ষতি করবে। তবে বিজয়বাবু তদন্ত চালাচ্ছেন, উনি ওনার মতন করে চেষ্টা করছে, কিন্তু এরকম অপ্রাকৃতিকভাবে যদি কিছু হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া খুব শক্ত। উনি ওনাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছিলেন যে উনি বেঁচে থেকেও মৃত্যুর মতো, মানে মৃতের মতো ওনার অবস্থা। তো এই ঘটনা থেকে একটা জিনিস উনি বলতে চেয়েছেন, যার জন্য শেয়ার করা, যে আপনাদের হাতে যতই টাকা পয়সা থাক, বাবা মা আজকের দিকে কোনো কিছু ট্রেন্ডে গা ভাসিয়ে কোনো মূর্তি পুতুল বলে না, যা কিছু দেখলাম নিয়ে চলে এলাম, বা বাচ্চা বায়না করছে বলে কিনে দিলাম, এটা বাচ্চাদের যেমন জেদ বাড়িয়ে দেয়। কেউ যদি বলেন এটা মানসিক বাচ্চাদের রোগ থেকে এটা হয়েছে, বা বাবা মা ছেলে মেয়ের ঝামেলা হচ্ছিল গাড়ির, তার জন্য দুর্ঘটনা ঘটেছে, পুতুলের ব্যাপার না, তাও যদি হয়, সেটাও তো পুতুলটা এলো বা ওদের বায়নাটাকে বাবা মা মেনে নিয়েছে বলেই হলো। তো কথায় কথায় বাচ্চাদের বায়না মেনে না নিয়ে যদি তাদেরকে একটুখানি দুঃখ পেলে পাক, কিন্তু এত বড় দুর্ঘটনার হাত থেকে মানুষ বেঁচে যাবে। তো আমরা অনেক সময় অনেকে রিলস বানিয়ে দেখাচ্ছে, তারা হয়তো সত্যি দেখাচ্ছে কি মিথ্যে দেখাচ্ছে আমরা জানি না, কিন্তু এই ধরনের পুতুল যারা রিসার্চ করেন এই ধরনের বিষয় নিয়ে, তারা বলছেন এগুলো শয়তানি পুতুল, এগুলো মার্কেটে যারা ছেড়েছেন, যারাই ছেড়েছেন হয়তো কিছু আছে স্বাভাবিক, কিন্তু যেগুলো জেনুইন কিছু আছে, সত্যি সত্যি কোনো পৈশাচিক কিছু ক্রিয়া করে ওগুলোকে মার্কেটে ছাড়া হয়েছে মানুষের ক্ষতি করার জন্য। কারণ ওই পুতুলগুলো যেখানেই থাকবে তারা রক্ত চাইবে। আরও কয়েকটা জিনিস বন্ধুরা আমি মিস করে গেছি, সেটা বলা খুব দরকার। বাচ্চাগুলো কিন্তু মাঝে মাঝে নিজেদেরও মাকে যে মাথায় মেরেছিল, শুধু তাই না, নিজেদেরও ক্ষতি করতো। ওরা একা একা এক এক দিন এমন হতো, বাড়ির বড়রা তো নজরে নজরে রাখতো, কারণ ওরা যেহেতু মানসিকভাবে অন্যরকম হয়ে গেছে। কোথা থেকে ব্লেড জোগাড় করে একদিন দেখে ভাই নিজের হাত কেটে টপ টপ করে রক্ত পুতুলের ওপর ফেলছে, একদিন ধরা পড়ে গেল বোন ওরা হাত কেটে পুতুলের মধ্যে রক্ত ফেলছে। যথেষ্ট বকাবকি করা, শাসন করা, কিন্তু সেই একই কথা, পুতুল রক্ত চায়, ও রক্ত না পেলে বলেছে সবাইকে শেষ করে দেবে, এই ধরনের কথাবার্তা, মানে নিজেদেরও ক্ষতি করতো। তো সেখান থেকে বলা হয় যে পৈশাচিক কোনো ক্রিয়া হলে বা কোনো তন্ত্রক্রিয়া করে যদি কোনো কিছু, শুধু পুতুল বলে না, কোনো মূর্তি বা কোনো কিছুর ওপরও করা হয়, সে কিন্তু এভাবে রক্ত চাইবে, এবং সে যদি বাড়িতে আসে বাড়ির পরিবেশ অন্যরকম হতে বাধ্য। এবার মানুষ বলবে আমরা বুঝবো কী করে, বোঝার হয়তো উপায় নেই, কিন্তু এভাবে ট্রেন্ডে গা ভাসানো একদম ভালো কথা নয় বন্ধুরা। এটা সমাজের জন্য একটা বিশাল বড় ধাক্কা। এই বিশ্বাস করা না করা যার ব্যক্তিগত ব্যাপার, আমরা কাউকে বলছি না বিশ্বাস করুন, তবে এইসব ট্রেন্ডের থেকে দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকে আর অন্য কোনো ঘটনায় গেলাম না। আজকের ঘটনাটা আমি কখনো এরকম কোনো ঘটনা পাইনি যে সোশ্যাল মিডিয়াতে দেখছি, এরকম তো কত কিছু কখন কত জিনিস উঠছে, তো তার জন্য এত বড় ঘটনাও ঘটে যেতে পারে আমারও ধারণার বাইরে। তোমাদের কি মতামত অবশ্যই আজকে কমেন্টে তোমরা কিন্তু জানিও। তোমরা এরকম কোনো শোপিস বা কোনো পুতুল বা কোনো কিছু নিয়ে কিছু ফিল করেছো কিনা সেটা কমেন্টে জানিও। তোমরা জানলে আরও 5 জন জানতে পারবে। আর অনেক বেশি করে শেয়ার করো সেই সব মা বাবাদের সঙ্গে যারা বাচ্চা কিছু চাইলেই কিনে দেন, বায়না করলেই কিনে দেন। অবশ্যই শেয়ার করো আজকের ঘটনাটা, আমার ব্যক্তিগতভাবে তোমাদেরকে অনুরোধ করলাম। তাদের আত্মার শান্তি কামনা করছি। এছাড়া কিছু বলা নেই। একটা পুতুলের জন্য তরতাজা 4টে প্রাণ চলে গেল, 2টো শিশু এভাবে পৃথিবী ছেড়ে চলে গেল। খুব দুঃখজনক ঘটনা বন্ধুরা। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ, শুভরাত্রি।